তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপিরা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে, কোনো না কোনো অফিস থেকে। এটা গণতন্ত্রের নমুনা? এক তো লুট করে আপনারা ভোটে জিতেছেন, ঠিক আছে আপনারা কাজ করুন, সেটা না করে অকাজ কেন করছেন, কুকাজ কেন করছেন? আজকে সন্ধ্যের মধ্যে নেমে আসছে মধ্যরাত। দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় একটা গান গেয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীত আমাদের খুব প্রিয়, আমার নিশীথ রাতেরও বাদল ধারা। মানুষের চোখ দিয়ে সন্ধ্যেবেলায় নিশীথ রাত নামছে এবং মানুষের চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে। মানুষ সজল নয়নে প্রশ্ন করছেন, এখানে কোনো মুসলিমদের তো হচ্ছেই, কিন্তু হিন্দুরাও অনেকে অত্যাচারিত। এক তো গরুর দুধের ব্যবসা যারা করেন, শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরি ঈদের উৎসব তাদের করতে দেননি। কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন, অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাঁও দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে, যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না কেন? একমাত্র বাংলায় হচ্ছে। বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী, আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিং এর নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবং এটা ভাববেন না আমাদের কাছে এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই। সব এভিডেন্স ডকুমেন্ট আমাদের আছে। এবং সবচেয়ে নির্লজ্জ যারা আপনাদের হয়ে তাবেদারি করে আপনাদের জোর করে জিতিয়েছেন,
ফলতে হয়তো স্ক্রুটিনি হয়ে গেছিল, প্রথম স্ক্রুটিনিতে ক্লিয়ার ছিল, তাহলে সেকেন্ড স্ক্রুটিনি করে যিনি এখন প্রধান অ্যাডভাইজার হয়েছেন রাজা বাবুদের, কাকে দিয়েছে রাজার পাট? তারা হল্লা বাবুদের মতো গিয়ে নিজে বসে সিট পাইয়ে দেওয়ার জন্য এত লুট করেও হয়নি, স্ক্রুটিনি করছেন, আবার করে বললেন ফলতায় ইলেকশন হবে, গিয়ে ইলেকশনটা করবে কি করে? 500 এজেন্টকে গ্রেপ্তার করলেন, ওখানকার ক্যান্ডিডেটকে ভয় দেখালেন, বেরোতে দিলেন না, মানুষকে বেরোতে দিলেন না, টোটালটাই লুট করলেন। আর কত লুট করবেন? লুট করারও তো একটা সীমা আছে। মনে রাখবেন, বামফ্রন্ট 2006-এ 235টা সিট পেয়েছিলেন এবং সেখানে অহংকার করে বলা হয়েছিল আমরা 235। আজকে আপনারাও এত লুট করে এত জেতার পরেও, মানে যেটা সকল জেতা, আমি তো মানি না এই জেতা, সকল জেতা করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভরসা করতে পাচ্ছেন না বাংলার মানুষকে? তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। ভয় কেউ কথা বলতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। মনে রাখবেন, আজকে আপনাদের সুদিন আছে, আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন, নিজেরাই ঠিক করে নিন। বিজেপির অনেক নেতারা আমি জানি আগে আমার সাথে যোগাযোগ রাখতেন, তাদের যে কোনো বিপদে আপদে আমি পাশে থাকতাম, তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করেছি, সব পার্টিরই। কিন্তু আজকে আপনারা কি করছেন? বড় বড় ভাষণ দিয়ে মিথ্যা ভাষণ দিচ্ছেন। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা, বাইরে থেকে আগের দিন নিয়ে এসেছিলেন, খাবার প্যাকেট যাচ্ছে, একদিন আগে থেকে তাদের অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলেন, এবং তার মধ্যে অনেক কাণ্ডও আছে, লজ্জাস্কর কাণ্ড, সেটা পরে বলবো না হয়, ভিডিও রেকর্ডিংও অনেক তোলা আছে। আপনারা ওইটা ছোট্ট গলি ছিল বলে যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে মানে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারত, এইভাবে একজন পুলিশ মারা গিয়েছিল। তারপরেও বিজেপি সভাপতি বলছেন গর্ব করে, আরে বেঁচে তো আছে। হ্যাঁ, বেঁচে আছে, আপনারাও বেঁচে ছিলেন আমাদের সময়, আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম, আর আপনারা আজকে বন্দুকের গুলি আর পুলিশ দিয়ে, পুলিশি রাজ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এতে কি আপনাদের সুনাম হচ্ছে? না সারা পৃথিবী জুড়ে লোকে ধিক্কার দিচ্ছে? আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। কোনো মিছিল মিটিং করতে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিচ্ছেন না, ওয়েরাস অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা আপনাদের দোস্ত বলেন, সকল দোস্ত, তাদের তো পারমিশন দিচ্ছেন। তাহলে আইন কি এক একজনের জন্য এক এক রকম নাকি? তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করবেন এটা আরো শক্তিশালী হবে। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের সম্পদ বাঁচানোর জন্য, যে নেতারা কর্মীদের পাশে যাচ্ছেন, এটা ভুল তথ্য। আমি নিজে কোর্টে গিয়ে লড়াই করে এসেছি, ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রশাসন সন্ত্রাস চালাচ্ছে, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে, টোটাল ললেসনেস চলছে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউশেস্কুর আমলেও হয়নি। এবং গোয়েবলেসের অপপ্রচারের থেকেও যে ভঙ্গিমায় আপনারা করছেন, আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই।
সব ভাষাই নিরুত্তর। কারণ ভাষা যখন ভাষা হারায়, অত্যাচার যখন সব সীমা পেরিয়ে যায়, মনে রাখবেন কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। এটা মনে রাখবেন, দলের প্রথম সারির নেতা, লোকসভা যাকে আপনারা সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ান, দলের থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টির, সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টির লিডার অব লোকসভা পার্লামেন্টে, তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনো অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। ওপিডিতে স্ক্যান করতে ভয় পাচ্ছে। এ কোন রাজত্বে আমরা এলাম? এটা কোন তুগলকি কাণ্ড চলছে? এটা কোন লঙ্কা কাণ্ড চলছে? লঙ্কা কাণ্ড তো হয়েছিল সীতামাকে উদ্ধার করার জন্য, আর আপনারা পুরো বাংলাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন, কলকাতাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন। দেখুন তো এই এক মাসে বিজনেসের কি হাল, রেস্টুরেন্টগুলো কেমন চলছে, ব্যবসাটা কেমন চলছে, বাজারে জিনিসপত্র কেমন বিক্রি হচ্ছে, কেন মানুষ ভয় পাচ্ছে, কেন মানুষ আতঙ্কিত, কেন মানুষ শঙ্কিত? আমাদের এখানে কিছু হলে আপনারা চিৎকার করে বেড়ান। আজকে শুনলাম শিক্ষা দপ্তরে নাকি আগুন লেগেছে দিল্লিতে। সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু আমি শুনেছি নিট পরীক্ষায় অনেক কিছু হয়েছে। ভ্যাপামের তদন্ত তো আজও কেউ জানে না, কত লোক তো মার্ডার হয়ে গেছে, যারাই তদন্ত করতে গেছে মার্ডার হয়ে গেছে। নিট পরীক্ষার্থীরা আজকে যেভাবে সাফার করছে, আজকে টিচারদের আমরা তো অ্যাপয়েন্টমেন্ট করে দিতাম, আপনারা তো কোর্ট থেকে আটকেছেন। এবং তারপরে আবার নতুন করে যাদের শঙ্কায় ছিল প্রত্যেকে যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমরা করেছিলাম, আর আপনারা টোটাল তাদের সবটাই কেড়ে নিলেন। এরপরে শুধু গেরুয়া রং দেখে দেখে ঢোকাবেন। তারা ভোটটাও তো অনেকে আপনাদের দিয়েছিল পোস্টাল ব্যালটে, কিন্তু আমাদের এখানেও মনে রাখবেন ফলতাতেও পোস্টাল ব্যালটে আমাদের কিন্তু অনেকটাই, এমনকি পোস্টাল ব্যালটে ফলতাতেও যতদূর আমি জানি, সংখ্যাটা ঠিক নাও হতে পারে, একটু একটু এদিক ওদিক হতে পারে, 1800-র মধ্যে প্রায় 1700 পোস্টাল ব্যালট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এগুলো দেখে বোঝা যায় ভোটার স্ট্রেন্ড। গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলটাকে ভাঙা যাবে না, আর বাংলার মানুষকেও মাথা নত করা যাবে না। আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা একটা সমাজের মেরুদণ্ড। আমরাও ছাত্র আন্দোলন করে এসেছি, যেখানে অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। এমনকি আরজিকর নিয়েও যখন আন্দোলন হয়েছে, আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম, ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে আমি ফোনে কথা বলেছি, তার পরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি, তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। মাথায় রাখবেন, সিঙ্গুর আর নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের সময় আমি 26 দিন অনশন করেছিলাম। আমার কাছে কিন্তু সরকারের কোনো দূত আসেনি, তারা আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, তখন তদানীন্তন মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, তিনি 2বার এসেছিলেন। সেদিন কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং এসেছিলেন পরের দিকে, সেদিন মহাশ্বেতা দেবী বেঁচে ছিলেন, মহাশ্বেতা দিয়ে এসেছিলেন, কবি সুমন এসেছিলেন, অনেকেই এসেছিলেন। তারপরে আমার দাবি প্রধানমন্ত্রী মেনে নেওয়াতে কৃষি জমি জোর করে দখল করা হবে না। তারপরে আমরা এসে আইন করলাম,
তখন কিন্তু আপনাদের কাউকে দেখা যায়নি। নন্দীগ্রামে যখন গুলি চলল, প্রথম যেদিন মারা গেল 14 জন, আমি আমার বইতে আমি আমার দল করতেন আপনারা তখন, তাই আমি লজ্জায় খাতিরে লিখেছিলাম আপনাদের নামটা, যাতে মানুষ আপনাদের ভুল না বোঝে। এটা আমার ভুল ছিল। আজকে স্বীকার করছি আপনারা ছিলেন না। শুধু ছিলেন না, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, আপনারা সব জানতেন, আপনারা কেউ সেদিন বেরোননি। তারপরেও আমি যখন গেলাম আমাকে আটকানো হলো, অত্যাচার করা হলো, কাউকে আপনাদের পাইনি আমি। তারপরেও আমি তমলুক হসপিটাল হয়ে যখন নন্দীগ্রামে গেলাম, আমার উপরে গুলি চলেছিল, টিয়ার গ্যাস চলেছিল। আমি হসপিটাল থেকে বেরিয়েছিলাম অনশন করার পর, আমার একটা অপারেশন করতে হয়েছিল গল ব্লাডারের। তার কদিনে 2-3 দিনের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আমি অসুস্থ অবস্থায়। তারপরেও যখন 10 জন মিসিং হয়ে যায়, আমি বাড়িতে কালী পুজোয় থাকতে পারিনি, আমি পার্টি অফিসে ছিলাম, আর ফোনে শুনছিলাম দিদি শুনুন শুনুন গুলির শব্দ। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না। আমতার কান্দুয়াতে যখন 14 জনের হাত কেটে নেওয়া হয়, আমি তখন ইউথ স্পোর্টস মিনিস্টার হিসেবে ফার্স্ট কাজ যেটা করেছিলাম, সেটা আমি কিন্তু করেছিলাম, তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম এবং আমার জীবনের প্রথম বই উপলব্ধি লিখে আমি যা রয়্যালটি পেয়েছিলাম, তখনকার দিনে সম্ভবত 91-2 হবে, আমি 20,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিয়েছিলাম, যার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে নিয়েছিল। 1,40,000 টাকা বইয়ের রয়্যালটি থেকে দিয়েছিলাম। মনে রাখবেন, এগুলো ঘটনা, এগুলো ইতিহাস। মেমারির করন্দায় ভীষণ শব্দ আসছে পূর্ণি। মেমারির করন্দায় যখন বামফ্রন্টের, তারা নকশালপন্থী ছিলেন, 4 জনকে পিটিয়ে হত্যা করা হয় এবং একটা বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গেলে দেওয়া হয়। আমি কিন্তু সেদিনকে রাজনীতির রং দেখিনি, ছুটে গিয়েছিলাম মেমারির করন্দায়, আমার এখনো মনে আছে। পান্ডুয়া পোলবা, তার বাবা কংগ্রেস করতে বলল, তখন আমি কংগ্রেস করতাম। একটি ছোট্ট 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে যখন মারা গিয়েছিল আমি ছুটে গিয়েছিলাম। গুপ্তিপাড়ায় একটি অন্ধ ছেলে গুলিতে মারা গিয়েছিল হুগলির, তখন আকবর বেঁচে ছিল, আকবর তপনেরা আমার সাথে ছিল। তখন আমরা পুলিশকে রিকোয়েস্ট করে গেলাম তার বাবা মার সাথে দয়া করে, যে ছেলেটি অন্ধ, তার বাবা মার হাতে ডেড বডিটা দিন। আপনারা দেননি। রাতে যখন আমরা বাঁকুড়া থেকে ফিরছিলাম খবর পেলাম, আকবর বলল দিদি ডেড বডি দেওয়া হয়নি। আমরা রাত্রিরে অপেক্ষা করে থাকার একটা জায়গা পাইনি, একটা প্রায় নর্দমার মতো জায়গায় ছিলাম। তারপরের দিন আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে আবার পারমিশন নিয়ে তারপরে ডেড বডি তুলে দিয়ে আসি তার বাবা মায়ের হাতে। এই ধরনের অজস্র ঘটনা মনে রাখবেন। হলদিয়ায় এক সময় মিটিং করতে গেছি, আপনারা মাইক্রোফোন দেননি, আপনারা স্টেজ করতে দেননি, একটা চালার কাছ থেকে চা খেতে দেননি। এসব ঘটনা আমরা অনেক দেখেছি। কাজে আজকেও যদি বিজেপি পার্টি মনে করেন আপনারা ক্ষমতায় এসছেন বলে আপনারা আমাদের গণতান্ত্রিকভাবে মিছিল করতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আমি সরি টু সে, কই আপনারা তো উইদাউট পারমিশনে অভিযান করতেন রোজ। কত মেরেছেন পুলিশকে, কত অভিযান করেছেন, তবুও আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অ্যাকশন নিইনি, কারণ রাজনৈতিক দল বলে আমরা গণতান্ত্রিক সৌজন্য দেখিয়েছি। 2011 আমরা জেতার পরে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীত বাজিয়েছি। সুব্রত তো আমাকে একটা ভালো কথা বলেছিলেন, এরাই কিন্তু একদিন দেখবি অন্য দল করবে এবং এরাই কিন্তু দেখবি হেডেক হবে, তোর উচিত ছিল রেশনিং করে ওদের পেটানো। আমি বললাম না সুব্রত, এসব বলেন না, আমরা শান্তি চাই, আমরা শান্তি, মানবতার পক্ষে, শান্তির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সম্প্রীতির পক্ষে, সংহতির পক্ষে। এবং তার ইকবালুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, রিজওয়ানুর রহমান থেকে শুরু করে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে, আমরা কখনো ধর্ম বর্ণ জাতি দেখিনি। আমরা ছুটে গেছি। রঘুনন্দন তিওয়ারিকে গুলিতে মারা হয়েছে বেহালায়,
বিমলা দে হাওড়ার শিক্ষিকা মারা গেছেন, কুচবিহারের রবীন বিমান হায়দার মারা গেছে, বর্ণালী দত্ত নার্স রেপ হয়েছে, ছাত্র রাজনীতি করতো আমাদের একটি মেয়ে, তাকে রেপ করে বলা হয়েছিল তার বাবা তাকে রেপ করেছে। মনে রাখবেন, এগুলো আমি কিন্তু ভুলিনি। খেজুরিতে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি, মিদনাপুর জুড়ে অনেক অত্যাচার আমি চোখের সামনে দেখেছি। আর যারা আজকে বড় বড় কথা বলছেন, তারাও কিন্তু আগে কংগ্রেস থাকাকালীন টিকিট নিয়ে 3 বার করে হেরেছেন। তৃণমূল কংগ্রেসে যখন তৈরি হয়েছিল তখন আপনারা ছিলেন না। তখন মেদিনীপুরের ওখান থেকে লড়াই করেছিল অখিলগিরি সিপিএমের বিরুদ্ধে, এবং অখিলগিরি 2nd পজিশনে গিয়েছিল। আপনারা আপনার পিতৃদেব, যদিও তার বয়সকে আমি রেসপেক্ট করি, তিনি লড়াই করেছিলেন কংগ্রেসের হয়ে, তিনি 3rd হয়েছিলেন। তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরে আপনাকে আমি টিকিট দিয়েছিলাম, কারণ আপনাদের আমি খুব ভালো চিনতাম। কিছুদিন আগেও তো আপনারা খবর পাঠিয়েছিলেন কোনো কিছুর মারফত। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রে গাফিলতি আছে, যাদের নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, মানুষ খুন করা, অত্যাচার করা, ধ্বংস করা, লুট করা, এবং পুলিশ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস, আমিও তো প্রশাসন চালিয়ে এসেছি, পুলিশ দিয়ে এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা কখনো করিনি। আপনারা পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, কাউকে খালিস্তানি বলেছেন, কাউকে পাকিস্তানি বলেছেন। তা সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের সাথে কিছু করিনি। এটা কি আমাদের দুর্বলতা ছিল? তাহলে আজকে যা করছেন, আপনারা কি ভাবেন যে চিরকাল দিল্লির ক্ষমতা নিয়ে, আজকে যে ক্ষমতা আপনি এনজয় করছেন, দিল্লির লিডারদের ক্ষমতা নিয়ে যে পাওয়ার দেখাচ্ছেন, আমার সমস্ত কর্মীদের মারছেন, অত্যাচার করছেন, বাইরে পার্টি অফিস থেকে বের করে নিয়ে এসে আপনারা খোকনকে বেলেঘাটা কনস্টিটিউয়েন্সিতে মারলেন, মারতে মারতে তাকে অজ্ঞান করে দিলেন। এখনো পর্যন্ত আমার 12 জন মারা গেছে। একজন কাউন্সিলরের কাছে আমি শুনেছি আপনারা টাকা চেয়েছিলেন, সে দিতে পারেনি, সে আত্মহত্যা করেছে, নোটটা পর্যন্ত লিখে যেতে পারেনি ভয়ে, কারণ তার পরিবারকে কে দেখবে সেই ভয়ে। বেহালাতে একটি মেয়ে রেপ হয়েছে, কই আজকে তো রাস্তায় কেউ নামছেন না, কেউ প্রতিবাদ করছেন না। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে সেটা অন্যায়, কিন্তু আজকে কেন মুখ বুজে আছেন সকলে, চুপ করে কেন আছেন? শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায়, এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আর আমি সারা জীবন বলে এসেছি, তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। যারা যারা ভয় পাচ্ছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন, আজকে যেই পার্টি হেরে গেছে সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং। কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে ভয়ে, কেউ বলছে অ্যারেস্ট করবে ভয়ে। তাহলে হাজার হাজার কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা মানুষ নয়? তারা আপনার জন্য খাটেনি? তারা আপনাদের জন্য করেনি? আজকে তাদের কথা একবার চিন্তা করে দেখুন। আরে আমার পরিবারের লোককে তো আপনারা প্রাণে মারতে গেছিলেন। আজকে সে যদি জীবন যুদ্ধে লড়াই করতে পারে, জীবন তার কেড়ে নিতে গেছিলেন, অ্যাটেম্প টু মার্ডার, লিঞ্চিং করেছেন, তাকে কি না করেছেন। সেই ইয়াং ছেলে ফাইট করে মাথা নত করেনি। কল্যাণ ব্যানার্জি, অভিষেক দলের লিডার, লোকসভার তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে।
কই পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে, তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না, কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন, এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিনিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাল লোধাদের, রোজ আমার কাছে আসতেন, আমাদের সাহায্য করুন সাহায্য করুন। আমাদের মেয়র আপনাদের বিল্ডিং করা থেকে শুরু করে সব ব্যাপারে করে দিয়েছে, হেল্প করেছে। আমাকে ডেরেক ওব্রায়েন বলছে, ওর বউ ডাক্তার নিজে, আমাকে ডেরেক ওব্রায়েন বলছে দিদি আমরা ওপিডিতে বললাম 3টে স্ক্যান করব, ইন্টারনাল ইনজুরি আছে কিনা দেখার জন্য, কারণ ডাক্তারের অ্যাডভাইস ছিল, কোনো ওপিডি ভয় নিচ্ছে না। তার মানে মানুষ খেতে পাবে না, মানুষ চিকিৎসা পাবে না, অন্য রাজনৈতিক দল করলে তাকে হাসপাতালে ভর্তি করা যাবে না। এ কোন রাজতন্ত্র, এ কোন স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্রের নমুনা। যেখানে আমরা মিটিং করতে যাচ্ছি আপনারা পারমিশন ক্যান্সেল করে দিচ্ছেন আর অ্যারেস্ট করছেন। হুগলিতে তপন মজুমদার চুচুড়ায় বসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মারার প্রতিবাদে, সে থানায় গেছে ছেলেদের ছাড়াতে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছেন। সমস্ত পঞ্চায়েতে গিয়ে গিয়ে বলছেন রিজাইন করো আমাদের সামনে লুম্পেনরা, মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলছেন এক্ষুনি রিজাইন করো, পুলিশ বলছে, লুম্পেনদের সাথে নিয়ে গিয়ে পুলিশ বলছে। পুলিশের কি এটা কাজ? পুলিশ কখনো পুলিশ হতে পারে না, পুলিশ তো আইনের রক্ষক, তাদের তো মানুষকে রক্ষা করতে হয়, তারা দে বিকেম ভক্ষক নাও। আমি তাদের দোষ দিচ্ছি না, আমার আন্ডারেও অপশাসন ছিল, আমরা কোনোদিন কাজ করিনি। আজকে দেখে আমার লজ্জা হচ্ছে যে একদিন আপনারা আমার সাথে কাজ করেছেন, আর আজকে আপনারা ভুলে গেছেন যে আপনারা আইনকে রক্ষা না করে আপনারা একটা দলের কথায় দলতন্ত্র করে মানুষকে অ্যারেস্ট করছেন, এমএলএদের ভয় দেখাচ্ছেন, এমপিদের ভয় দেখাচ্ছেন। অভিষেককে মারবার আগে তো সিকিউরিটি সব উইথড্র করে নিলে, আমার সিকিউরিটি তো সব উইথড্র করে নিয়েছিল, আমাদের সমস্ত এমএলএদের সিকিউরিটি উইথড্র করে নিয়েছেন যারা ছিল, সমস্ত লিডারদের যাদের জীবন সংকটে। আর আপনাদের নেতারা সেন্ট্রাল ক্ষমতায় আছে বলে এক একজনকে আমরা সিকিউরিটি দিতে চাইলেও নিজেরা নেননি, তারা সেন্ট্রাল ফোর্স 10টা 12টা করে গাড়ি নিয়ে ঘুরতেন, 10টা 12টা করে সিআরপিএফ, 20টা 50টা করে আপনাদের সাথে থাকতো, আপনাদের পাহারাদার হিসেবে। যদিও আমাদের কেউ আপনাদের ছুতো না, এখানে একটা টিকটিকি কামড়ালেও এনআইএ-কে পাঠিয়ে দিতেন, হিউম্যান রাইটস কমিশনকে পাঠাতেন, মহিলা কমিশনকে পাঠাতেন, শিডিউল কাস্ট ট্রাইব কমিশনকে পাঠাতেন, এনআইএ-কে পাঠাতেন, ইডিকে পাঠাতেন, সিবিআইকে পাঠাতেন, অনেককে জেলে রেখেছেন। তার কিছু না থাকা সত্ত্বেও এরকম অনেক কেস আছে। আর যারা হাত পেতে টাকা নিয়েছে, কই তারা তো আজকে জেলে নেই। যারা খুনের রাজনীতি করেছে, লুট করেছে, তারা তো আজকে জেলে নেই, তাদের কেস তো কম নেই। আজকে এইভাবে আপনারা অত্যাচার করছেন। এমনকি আমি এতদিন পর, যেহেতু বকরিদ ছিল, ইলেকশন ছিল, ছেলেরা ঘরে ফিরতে পারছিল না,
আমি নিজেও কোর্টে গেছিলাম, হাইকোর্ট বন্ধ বলে। হাইকোর্ট খুলবে 7 তারিখে, আবার আমরা কোর্ট কেসে লড়বো। আমরা প্রত্যেকটা কাগজপত্র নিচ্ছি, আমরা আইনত সাহায্য করছি সবাইকে। যারা বিজেপির সাথে যাবেন বলে ঠিক করেছেন, মনস্থির করছেন, পার্টির কর্মীদের দেখে নিয়ে কথা বলবেন না। আমি রোজ বিকেলে অফিসে বসি, এবং অভিষেকও বসতো, এখন অসুস্থ বলে বসতে পারছে না, বেড রিডিন বলে। প্রতিদিন আমরা কাগজগুলো নিই, আমরা আইনত সাহায্য দিই। এটা মাথায় রাখবেন। হাইকোর্ট অর্ডার দিয়েছিল ঘরে ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা পুলিশকে করতে হবে, সেটাও পুলিশ করছে না, হাইকোর্টের অর্ডারও মানছে না। উপরন্ত তারাই লোককে আরো খালি করে দিচ্ছে। আমাদের নেতাদের মারছে পুলিশ, দাঁড়িয়ে দেখছে দর্শক হয়ে, এবং বিজেপিকে আগে খবর লিক করে দিয়ে বলছে যা যা গিয়ে মার, আমরা দাঁড়িয়ে আছি দর্শক। কি বলবো আপনাদের বলুন তো? আপনারা গণতন্ত্রকে রক্ষা করবেন, মানুষকে আইনের শাসন দেবেন, ভরসা দেবেন, ভালোবাসা দেবেন, বিশ্বাস দেবেন, মানবিকতা দেবেন। আজকে যাদের সব কেড়ে নিয়েছেন, হকার থেকে শুরু করে বেকার, বাড়ি ছাড়া করে দিয়েছেন, কথায় কথায় নোটিশ পাঠাচ্ছেন, সবাইকে উচ্ছেদ করে দিন। গুজরাটে খবর নিন তো, ওখানে 70% বিল্ডিং হচ্ছে নন প্ল্যান এবং উইদাউট লাইসেন্স। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, যদি সত্য হয় তারা রিসিং করছে, আর আপনারা কি করছেন? মানুষকে সুযোগ না দিয়ে, তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে। হ্যাঁ, যদি কেউ বেআইনি কাজ করে নিশ্চয়ই আপনি আইনত ব্যবস্থা নিন, তাকে চিঠি দিন, তাকে ডাকুন, তাকে হিয়ারিং করার সুযোগ দিন, পেনাল্টি আছে পেনাল্টি করার সুযোগ দিন, আর না করলেও তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। কোনটাই তো করেননি। আর যে নেতাদের এলাকায় এগুলো হয়েছে, তারা আজকে নিজেদের সম্পদ বাঁচানোর জন্য আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। মনে রাখবেন, এরা আমাদের অ্যাসেট নয়। যাদের দলের প্রতি বিশ্বাস থাকে না, যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো, মানুষ জোড়া ফুল সিম্বল দেখে ভোট দিয়েছে। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে, টাকার মোহে হঠাৎ করে পরিবারের কথায় কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়, আমি তো কোনোদিনও করিনি। কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমরা ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, সংহতি বিশ্বাস করি। তাই আজ সব ধর্মেই আমরা যাই, সবাই আমাদের সম্পদ, সব ভাষা, সব জাতি, সব কমিউনিটিকে আমরা শ্রদ্ধা করি। আমি কালকে একটা মিটিংয়ের পারমিশন চেয়েছি 7 দিন আগে। পারমিশন মানে পুলিশকে ইনফরমেশন দিতে হয়, দিয়েছি। আজকে স্টেজ করতে গেছে, বলছে না না এখানে করা যাবে না, জাস্ট একটা ধর্না। মানে 100 জন লোক রাস্তাতেও বসে একটা ধর্না দিতে পারবে না। আর রাস্তাটা কোথায়? রানী রাসমণি রোড, যেখানটা ফাঁকা থাকে এবং যেটা মিটিংয়ের স্পট হিসেবে চিহ্নিত। আমরা অফিসিয়াল চিঠি দিয়েছি, তারপরে পুলিশ বলেছে সিএসসির কাছ থেকে মাইক্রোফোনের পারমিশন নিয়ে। সেই চিঠিও পাঠিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী। আজকে পুলিশ সেখানে ডেকোরেটারে একজন গেছে চৌকি পাততে শুধু, আর মাইক লাগাতে। পুলিশ বলছে না না এখান থেকে মিটিং শিফট করুন, আবার লিখুন। কালকে প্রোগ্রাম, আজকে কি করে মিটিং শিফট করবে? এতদিন আগে কেন বলেননি? আপনারাই বলে দিতে পারতেন, ঠিক আছে এখানে ধর্ণা করা যাবে না, আপনারা অন্য জায়গায় করুন, আমাদের কোনো আপত্তি নেই। যেখানে দয়া করে জায়গা দিতেন, এখন তো দয়া ভিক্ষে করে গণতন্ত্রের
মিছিল মিটিং করবার পারমিশন চাইতে হচ্ছে, হকারদের উচ্ছেদ করেছেন তার প্রতিবাদ করার পারমিশন চাইতে হচ্ছে, নেট রেজাল্ট দিয়ে ছেলেমেয়েদের রাস্তায় বসিয়েছেন, টিচারদের চাকরি খেয়েছেন, ঘর বাড়ি ভেঙে তছনছ করেছেন, জীবন জীবিকা কেড়েছেন, তার জন্য প্রতিবাদ করতে রাস্তায় একটা ধর্ণা দেয়া, এটা কি অমঙ্গলিক, অমাঙ্গলিক, না এটা আপনাদের ভয়ের অশনি সংকেত? আমি আপনাদের পরিষ্কার বলছি, কালকে বেলা 1:10 থেকে আমাদের বুকিং করা আছে। ন্যাচারালি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 1টা থেকে সবাইকে বলবো আসতে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসবো, রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে।